আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। এবার ভারতের পানিনামা বন্যা থেকে বাঁচতে দ্বিতীয় ফারাক্কা বাঁধের ঘোষণা। আরও থাকছে কৃত্রিম বন্যা সৃষ্টি করে খুনি হাসিনা পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে ভারত, বলছেন ডাক্তার ইরান। এবং সবশেষ জানিয়ে দেব বাংলাদেশের জনগণের বিজয় ও ভারতের প্রতিহিংসা পেরিয়ে একটি ভবিষ্যৎ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ভারতের পানি থেকে বাঁচতে আমাদেরকেও দ্বিতীয় একটা ফারাক্কা বাঁধ তৈরি করতে হচ্ছে। ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যা থেকে বিহারের রাজধানী পাটনাসহ আরও 12 জেলাকে রক্ষায় ফারাক্কা বাঁধের 119টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত, যার ফলে বাংলাদেশের উত্তর ও পশ্চিমের জেলাগুলোতে বন্যা ও নদী ভাঙন দেখা দিয়েছে। হঠাৎ বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, কুমিল্লা সহ আরও অনেক জেলায়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে যে আমাদের আরও একটা ফারাক্কা বাঁধ তৈরি করতে হবে। ইতিমধ্যেই আমাদের সরকারের পক্ষ থেকে উপদেষ্টাদের মাধ্যমে জানানো হয়েছে যে ভবিষ্যতে আমাদের আরেকটা ফারাক্কা বাঁধ তৈরির জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। এখন কথা হচ্ছে যে ফারাক্কা বাঁধ তৈরি করতে যে টাকা লাগবে সেই টাকা বাংলাদেশের হবে তো? অনেক ভারতীয়রা বলছে বাংলাদেশ এমনি ঋণে জর্জরিত, সেই টাকা পাবে কোথায়? ভারত ফারাক্কা বাঁধটি নির্মাণ করে 1961 থেকে 75 সালের মধ্যে, আর এতে খরচ হয়েছিল 229 কোটি রুপি। এখন বাংলাদেশে হিসাব করলে কয়েক হাজার কোটি টাকা। সর্বমোট যে হিসাব আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রায় আনুমানিক 10 থেকে 15,000 কোটি টাকা খরচ হতে পারে এই বাঁধ নির্মাণ করার জন্য। তবে 15,000 কোটি টাকা বাংলাদেশের জন্য তেমন বড় কোনো ব্যাপার না, যেখানে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা পদ্মা সেতুকে 10,000 কোটি টাকা বানাবে বলে 70,000 কোটি টাকা খরচ দেখেছে, লুটপাট করে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। বলা হয়েছে যদি আমরা পদ্মা সেতু বানাতে পারি, বঙ্গবন্ধু টানেল বানাতে পারি, মেট্রো রেল তৈরি করতে পারি, তাহলে আমরা ফারাক্কা বাঁধও তৈরি করতে পারবো। মাত্র 15,000 কোটি টাকা সর্বমোট খরচ হতে পারে। এখনকার সময় যেহেতু কষ্ট বেশি, আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ফারাক্কা দ্বিতীয় বাঁধ বানানোর জন্য আমরা পরিকল্পনা করছি। ভবিষ্যতে বাংলাদেশকে বড় ধরনের দুর্যোগ থেকে বাঁচাতে হলে এই ধরনের পরিকল্পনা আমাদের আরও আগে করাই উচিত ছিল। তবে আবার দিন পাল্টেছে, স্বৈরশাসক বিদায় হয়েছে, দুর্নীতিবাজরা বিদায় হয়েছে। আমাদের 18 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। সেই টাকাগুলো ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে ডক্টর ইউনূসের সরকার। যদি সেই টাকাগুলো আনা সম্ভব হয় তাহলে এরকম কয়েকটা বাঁধ আমরা তৈরি করতে পারবো। শুধু এখানেই নয়, যে হিসাব দেখানো হয়েছে তার চেয়ে আরও বেশি প্রতি বছর বন্যাতে আমাদের ক্ষতিগ্রস্ত হয়। যখন শুষ্ক মৌসুম আসে তখন ভারত পানি দেয় না, আমাদেরকে মরুভূমি বানিয়ে বিরানভূমিতে পরিণত করে। আবার যখন বর্ষা হয় তখন তারা পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। সেখানে প্রতি বছর আমাদের বন্যাতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 15,000 কোটি টাকা, যে খরচ দিয়ে এক বছরের খরচ দিয়ে একটা ফারাক্কা বাঁধ নির্মাণ করা সম্ভব। তবে আর একটা বিষয় পজিটিভ হলো যে চীন আমাদের দিকে উন্মুখ হয়ে আছে। তারা প্রত্যেকটা প্রজেক্টে কাজ করার জন্য তারা বলছে যত ধরনের সহযোগিতা দরকার সবগুলো সহযোগিতা আমরা করতে রাজি। তবে আমরা বিশ্বাসী বাংলাদেশি সবার জনগণ মিলে এবং সরকার মিলে আরেকটা ফারাক্কা বাঁধ, তিস্তা এবং বাংলাদেশের 54টা নদী যেখানে বাঁধ নির্মাণ করেছে সেখানে আমরা করতে পারবো, যদিও সময় লাগে। এদিকে কৃত্রিম বন্যা সৃষ্টি করে খুনি হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে ভারত। ভারতের পরিকল্পিত পানি আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান বলছেন, ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা একটি নতজানু তাবেদার ও পঙ্গু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। ভারত আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি করে দিল্লির কৃতদাসী খুনি হাসিনার পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে প্রতি বছর বর্ষাকালে চুবি ও শুকনাকালে শুকিয়ে মারছে। এজন্য আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে মামলা করে অধিকার আদায় করতে হবে।
তিনি বাদ-জুমা পল্টনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ভারতীয় আগ্রাসনে দেশে বন্যা প্লাবিত জেলাসমূহে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা করে টাস্কফোর্সের মাধ্যমে বন্যা দুর্গতদের উদ্ধার, নিরাপদ আশ্রয় নেওয়া, পর্যাপ্ত ত্রাণ ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ক্ষতিপূরণ মামলা করতে হবে। ডাক্তার ইনার বলছেন, দিল্লির মসনদ 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বিপ্লবী সরকারকে মেনে নিতে পারছে না। তারা গণহত্যাকারী খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে প্রমাণ করছে খুন, গুম, অপহরণ সহ সকল অপরাধীদের নিরাপদ আশ্রয়কেন্দ্র ভারত। এদিকে বাংলাদেশের জনগণ বিজয় ও ভারতের প্রতিহিংসা পেরিয়ে একটি ভবিষ্যৎ কল্পনা করুন। ভারত তার বিস্তৃত গোয়েন্দা নেটওয়ার্ক নিয়ে প্রতিবেশী দেশগুলিতে তার নিয়োগকৃত ক্রিয়ানক প্রভুর ভূমিকা পালন করছে এবং বাংলাদেশে আবারও নিজেকে প্রতিহিংসার লক্ষ্যবস্তু হিসেবে আবিষ্কার করছে। একটি শুধুমাত্র রাজনৈতিক কল্পনা নয়, এটি একটি বাস্তব দাবার চক, যেখানে নয়াদিল্লি সম্পূর্ণভাবে তার বিশাল উচ্চাকাঙ্ক্ষা সফল করার লক্ষ্যে একটি পাকা গ্র্যান্ডমাস্টারের মতো নির্ভুলতার সাথে তার গুটিগুলিকে খেলাচ্ছে। ভারতীয় কৌশলগত সংস্কৃতিতে গভীরভাবে গ্রথিত ক্ষমার তার অসীম ক্ষুধা নিয়ে, যা অখণ্ড ভারত এর লক্ষ্য দ্বারা পরিচালিত হচ্ছে। ভারতের নরেন্দ্র মোদী শাসনামলে দেশটির গোপন তৎপরতা অভূতপূর্ব মাত্রায় বেড়েছে। সংবাদ শিরোনামগুলি সীমানা বহির্ভূত হত্যাকাণ্ড, অতি নির্ভুলতার সাথে কার্যকর করা পুতুল শাসকদের ক্ষমতায় বসানোর ঘটনা ভরা। ভারতের জন্য বাংলাদেশ শুধুমাত্র একটি প্রতিবেশী নয়, এটি অ্যাক্ট ইস্ট নীতির তথা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভিন্ন স্তরের বিশাল অর্থনৈতিক, কূটকৌশল এবং সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের বৃহত্তর কূটনৈতিক লক্ষ্য অবিনষ্ট করার কৌশলগত একটি ক্ষেত্র। ভারতের স্বার্থ নিশ্চিত করার এই কাজটি প্রাক্তন গণতন্ত্রের কাণ্ডারি থেকে স্বৈরাচারে পরিণত হওয়া শেখ হাসিনা ওয়াজেদের চেয়ে ভালো আর কে করতে পারেন। শেখ হাসিনার রাজনৈতিক কর্মজীবন 1981 সালে গণতন্ত্রের একজন প্রবক্তা হিসেবে শুরু হয়েছিল। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে 1996 এর জুন থেকে 2001 এর জুলাই এবং 19 জানুয়ারি থেকে 24 5 আগস্ট মোট 20 বছর ক্ষমতায় থাকাকালীন সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হয়েছিলেন। হাসিনার দীর্ঘমেয়াদ দিল্লির দ্বারা সমর্থিত ছিল না, যা একজন ভারতীয় কর্মকর্তার বিবৃতি থেকে স্পষ্ট। অশোভনভাবে বলতে গেলে তিনি একজন স্বৈরশাসক হতে পারেন, তবে তিনি অন্তত আমাদের